প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজ থেকে প্রফেসর শঙ্কু ও ইউএফওর দ্বিতীয় খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। বিকেল 4:30। আমরা মাটিতে নেমেছি। আমাদের 3 দিকে ঘিরে আছে অনুচ্চ পাথরের ঢিবি। উত্তরে ঢিবির উচ্চতা কোনোখানেই 60-70 ফুটের বেশি নয়। তার পিছনে সেংয়ের নির্দেশে হেলিকপ্টার থেকে মাটিতে 4টে গভীর গর্ত দেখতে পেয়ে আমরা নামার সিদ্ধান্ত নিলাম। কাছ থেকে দেখে বুঝেছি এই 4টে গর্ত যে ইউএফওর 4টে পায়ার চাপে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। পায়ের পরস্পর দূরত্ব থেকে রকেটটি যে বেশ বড় তাই মনে হচ্ছে। তবে সেটা এখন কোথায় সেটা জানার কোনো উপায় নেই। সুশি একাই হেলিকপ্টার নিয়ে গিয়েছিল আশেপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখতে, কিন্তু প্রায় 200 মাইল পরিক্রমা করেও কিছু দেখতে পাইনি। আমরা এখন একটা 50 ফুট উঁচু পাথরের ঢিবির পিছনে আশ্রয় নিয়েছি। জমি এখানে মোটামুটি সমতল এবং বালি থাকা সত্ত্বেও বেশ শক্ত। চারিদিকে ছড়ানো রয়েছে ছোট বড় পাথরের খণ্ড। প্লাস্টিকের তাঁবু রয়েছে আমাদের সঙ্গে। 3টি তাঁবু হবে 6 জনের বাসস্থান। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, কিন্তু এটা জানি যে ধৈর্যের প্রয়োজন হবে, আর এটাও জানি যে সহজে হাল ছাড়া চলবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই রকেট এখানে এসে নামে তাহলে তার বাসিন্দাদের সঙ্গে কীরকম ব্যবহার করব আমরা, বা তাদের কাছ থেকে কীরকম ব্যবহার আমরা প্রত্যাশা করতে পারি। ক্রোল বলল, যারা পার্থেনন ধ্বংস করতে পারে তাদের সঙ্গে কথা বলার আগেই তোমার উচিত তাদের অ্যানাহিলিন দিয়ে নিশ্চিহ্ন করে ফেলা। আমার অ্যানাহিলিন অস্ত্রে যে কোনো গ্রহের প্রাণী যে নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এমনও তো হতে পারে যে এই ভিন গ্রহবাসীরা মানুষের প্রতি কোনো বৈরীভাব পোষণ করে না এবং এই ধ্বংসের কাজগুলো আসলে তারা করছে না, তার জন্য অন্য কেউ দায়ী। ভারী আশ্চর্য লাগে এই ধ্বংসের ব্যাপারটা। অন্য গ্রহ থেকে কোনো প্রাণী যে ঠিক এমন একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসতে পারে, মন সেটা মানতে চায় না কিছুতেই। সন্ডার্সকে কথাটা বলতে সে বলল, যে কোনো উদ্দেশ্য নিয়েই তারা এসে থাকুক, তাদের সঙ্গে যখন কথা বলা সম্ভব নয় তখন তাদের উদ্দেশ্য কী সেটা আমরা জানতেও পারবো না। সুতরাং রিস্ক নিয়ে কাজ কি? তারা কিছু বলার আগে তাদের শেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এ ব্যাপারে আমি ক্রোলের সঙ্গে একমত। সবই বুঝতে পারছি, কিন্তু সত্যি করেই যদি অন্য গ্রহের প্রাণী থেকে থাকে এই রকেটে, তাহলে তাদের দর্শন পাওয়ার এই সুযোগের সদ্ব্যবহার না করাটা একজন বৈজ্ঞানিক হিসেবে আমার পক্ষে অসম্ভব। বিশ্বের ইতিহাসে এই প্রথম এমন একটা সুযোগ এসেছে। ইজিপ্টে যে মহাকাশযানে সে নেমেছিল তাতে কোনো প্রাণী ছিল না, এটাতেও থাকবে না এটা বিশ্বাস করা কঠিন। সুতরাং প্রাণের ভয়ে পিছিয়ে যাওয়া চলতে পারে না কোনো মতেই। সেও দেখলাম আমার সঙ্গে একমত। রকেট চীনের মাটিতে এসে নেমেছে বলে হয়তো তার আগ্রহটা একটু বেশি। সেও বলল যে এরা যদি সত্যি হিংসাত্মক ভাব নিয়ে আসতো তাহলে এরা মানুষের কীর্তি নষ্ট করার আগে মানুষের উপরই আক্রমণ চালাতো। নকুরবাবু এতক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠলেন, এরা তো নেই। কারা নেই? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। অন্য গ্রহের প্রাণী, বললেন নকুরবাবু। তারা নেই মানে? তারা ছিল না কোনো সময়ই? ছিল, ইউএফওতে ছিল। তাহলে গেল কোথায়? নকুরবাবু একটু ভ্রু কুঞ্চিত করে চুপ করে থেকে বললেন, মাটির তলায়। মাটির তলায়? ক্রোল ও সন্ডার্স একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, মাটির তলায়। তবে রকেটে কে আছে, নাকি রকেটই নেই? না না, রকেট আছে বই কি, তবে তাতে অন্য গ্রহের কোনো প্রাণী নেই। তবে কি আছে? যন্ত্র আছে। কম্পিউটার? সেং জিজ্ঞাসা করল। হ্যাঁ, কম্পিউটার। আর আর কি? আমরা 4 জনেই উদ্গ্রীব। কিন্তু নকুরবাবু মাথা নেড়ে বললেন,
হারিয়ে গেল। কি হারিয়ে গেল? আমি প্রশ্ন করলাম। চোখের সামনে ফুটে উঠছিল, হারিয়ে গেল। মাথাটা এখনো ঠিক। আমি ভদ্রলোককে এক ডোজ সেরিব্রিল্যান্ট খাইয়েছি আজ দুপুরেই। বুঝলাম সেটা এখনো পুরোপুরি কাজ দেয়নি। নকুরবাবু চুপ করে গেলেন। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ হলো। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শীতও বেড়েছে। একটা শব্দ আসছে কোথা থেকে। সকলেই শুনেছে সেই শব্দ। আর লেখা চলবে না। 11 অক্টোবর, রাত 9টা। রকেটে বন্দি অবস্থা। আমরা 5 জনে। সুশি হেলিকপ্টারের ভিতরেই ঘুমোচ্ছিল। সে বাইরেই রয়ে গেছে। তার পক্ষে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা করা সম্ভব হবে কিনা জানি না। আমাদেরও কতক্ষণ এইভাবে থাকতে হবে তাও জানি না। এখন একটা বোকা বনে যাওয়ার অবস্থা, যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। ঘটনাটা খুলেই বলি। কাল সন্ধ্যায় হাজার ভীমরুলের মতো সমবেত গুঞ্জনের মতো শব্দটা পাবার মিনিট খানেকের মধ্যেই মেঘের ভিতর থেকে ইউএফওর আবির্ভাব হলো। যেমন ছবি দেখেছিলাম আকারে ঠিক তেমনই, তবে সর্বাঙ্গ থেকে যে স্নিগ্ধ কমলা আভা বিচ্ছুরিত হচ্ছে সেটা আর খবরের কাগজের সাদা কালো ছবিতে কি আর ধরা পড়বে? সামনে থেকে দেখে বুঝতে পারছি চেহারাটা একটা অতিকায় শিরস্ত্রাণের মতো। সর্বাঙ্গে গবাক্ষ বা পোর্ট হোলের বুটি। এখান থেকে সেখান থেকে শিঙের মতো জিনিস বেরিয়ে আছে, যেগুলো নিশ্চয়ই কোনো ব্যবহার আছে। রকেটটা মনে হয় আমাদের দিকেই আসছে। সম্ভবত যেখানে পায়ের ছাপ রয়েছে সেখানেই নামবে। আমরা জিনিসটাকে দেখছি পাথরের প্রাচীরের উপর দিয়ে সাবধানে মুখ বাড়িয়ে, যতটা সম্ভব নিজেদের অস্তিত্ব জানান না দিয়ে। তবে এটা জানি যে রকেটের অধিবাসীরা আমাদের দেখতে না পেলেও হেলিকপ্টারটা তাদের দৃষ্টি আকর্ষণ করবেই। তার ফলে তারা কি করতে পারে সেটা জানা নেই। কিন্তু শেষ পর্যন্ত আমাদের অস্তিত্ব সম্পূর্ণ অগ্রাহ্য করেই রকেটটা যথাস্থানে নামল। আমরা কজন নিঃশ্বাস বন্ধ করে প্রায় 10 মিনিট ধরে রকেটটার দিকে চেয়ে থাকলেও ভিন গ্রহের প্রাণীদের দিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার তাহলে কি করা? সেইনি প্রথম প্রস্তাব করল রকেটটার দিকে এগিয়ে যাবার। কাহাতক অনন্তকাল ধরে এভাবে চুপচাপ বসে থাকা যায়। আমার পকেটে অ্যানাহেলিন আছে। সন্ডার্স ক্রোল দুজনের কাছে রিভলভার আছে। কেবল নকুরবাবু আর সেংয়ের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তাতে কিছু এসে যায় না। দুজন সাহেবই ইতিমধ্যে স্নায়ু মজবুত করার জন্য বড়ি খেয়ে নিয়েছে। তাই বোধহয় তারা আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমরা 5 জনে পাথরের গা বেয়ে নেমে সমতল ভূমি দিয়ে 4 পায়ে দাঁড়ানো রকেটটার দিকে অগ্রসর হলাম। কারিগরিতে এই ছিমছাম সুদৃশ্য রকেটের তুলনা নেই, সেটা এখন ভালো করে দেখে বেশ বুঝতে পারছি। টেকনোলজির সঙ্গে শিল্পবোধের সমন্বয় না হলে এমন মহাকাশযানের সৃষ্টি হতে পারে না। নকুরবাবু হঠাৎ বললেন, অদ্ভুত জায়গা বেছেছে ইউএফওটা। আমি বললাম, তা তো বটেই। তাকলা মাকানের এক প্রান্তে তিয়েনশান পাহাড়ের ধারে, আত্মগোপন করার প্রশস্ত জায়গা। আমি তার জন্য বলছিলাম না। তবে? কিন্তু নকুরবাবু আর কিছু বলার আগেই ক্রোল চাপা গলা একটা মন্তব্য করল, দ্য ডোর ইজ ওপেন। সত্যিই তো, রকেটের এক পাশে একটা প্রবেশদ্বার খোলা রয়েছে এবং তার থেকে অ্যালুমিনিয়াম জাতীয় কোনো ধাতুর তৈরি একটা সিঁড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। চলুন, যাবেন না? এবার কথাটা বললেন নকুরচন্দ্র বিশ্বাস। তার দিকে যে উৎকণ্ঠা বা ভয় কোনোটারই লক্ষণ দেখলাম না। ভেতরে যাওয়া নিরাপদ কি? ভদ্রলোককে প্রশ্নটা না করে পারলাম না। আপদ নিরাপদের কথা কি আসছে স্যার? পাল্টা প্রশ্ন করলেন ভদ্রলোক। আমাদের আসার কারণই তো ইউএফওর অনুসন্ধান। সেই ইউএফওর সামনে দাঁড়িয়ে দরজা খোলা পেয়েও ভেতরে ঢুকবো না? এবার সেং বলল, লেটস গো ইন। সন্ডার্স ও ক্রোল মাথা নেড়ে সায় দেওয়াতে 5 জনে এগিয়ে গেলাম।
আমার হাতে অ্যানাহিলিন, 2 সাহেবের হাতে 2টি রিভলভার। পথ প্রদর্শক হয়ে আমি প্রথম সিঁড়ি দিয়ে উঠলাম। একে একে 5 জন সিঁড়ি দিয়ে উঠে রকেটের ভিতর একটা গোল কামরায় প্রবেশ করলাম। ঘরের বাইরে রাত হয়ে এসেছে, কিন্তু ঘরের ভিতরে একটা মোলায়েম নীল আলো, যদিও সেটার উৎস কোথায় বুঝতে পারলাম না। যেদিক দিয়ে ঢুকেছি তার বিপরীত দিকে একটা গোল জানালা রয়েছে, যেটা কাঁচ বা প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি। এছাড়া ঘরের বাঁয়ে ও ডাইনে 2টো গোল দরজা রয়েছে, দুটোই বন্ধ। আসবাব বলতে মেঝেতে খান 10 টুল জাতীয় জিনিস, যেগুলো বেশ মজবুত অথচ স্বচ্ছ কোনো পদার্থের তৈরি। এছাড়া ঘরে আর কিছুই নেই। এই রকেটে কোনো ব্যক্তি বা প্রাণী আছে কিনা সেটা এই ঘর থেকে বোঝার কোনো উপায় নেই। রকেট কি তাহলে রোবট বা কম্পিউটার দ্বারা পরিচালিত? যন্ত্রপাতি নিশ্চয়ই দুপাশের 2টো ঘরে রয়েছে, কারণ এ ঘরে কিছুই নেই। আমরা অবাক হয়ে এদিক ওদিক দেখছি। এমন সময় একটা শব্দ পেয়ে ঘুরে দেখি প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে। ক্রোল তৎক্ষণাৎ এক লাফে দরজাটার কাছে গিয়ে সেটার হাতল ধরে প্রাণপণে টানাটানি করলেও কোনো ফল হলো না। ও দরজা ওইভাবে খোলা যাবে না। ওর জন্য নিশ্চয়ই একটা সুইচ বা বোতামের বন্দোবস্ত আছে, এবং সে জিনিস এই ঘরে নেই। যিনি টিপেছেন সে বোতাম, তিনি আমাদের বন্দি করার উদ্দেশ্যেই টিপেছেন। ওয়েলকাম জেন্টলম্যান। হঠাৎ মানুষের গলায় ইংরেজি ভাষা শুনে আমরা বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলাম। সে বাঁ দিকের দেওয়ালের উপর দিকে অঙ্গুলি নির্দেশ করেছে। সেখানে একটা গোল গর্ত, আর তার মধ্য দিয়ে এসেছে কণ্ঠস্বর। আমার বুকের ভিতর হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে গেছে এক ধাক্কায় অনেকখানি। হঠাৎ চেনা লাগলো কেন গলার স্বরটা? আবার কথা এলো পাশের ঘর থেকে। অল্পক্ষণের মধ্যেই আমি তোমাদের সঙ্গে দেখা করব, তোমরা একটু অপেক্ষা করো। তোমাদের ঘরে খোলা জানালা না থাকলেও নিঃশ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হবে না, অক্সিজেনের অভাব ঘটবে না, তবে ধূমপান নিষিদ্ধ। ক্ষুধা তৃষ্ণাও তোমরা অনুভব করবে না ওই ঘরে, অতএব তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। কথা বন্ধ হলো। কই, একে তো শত্রু বলে মনেই হচ্ছে না। আর ইনি যদি মানুষ হন, তার মানে কি অন্য গ্রহ থেকে আসছে না এই রকেট? আর ভাবতে পারলাম না। সন্ডার্স ও ক্রোল টুলে বসে কপালের ঘাম মুছছে। তাদের দেখা দেখি আমরা বাকি 3 জনও বসে পড়লাম। আবার নৈশব্দ। আমরা যে যার পকেটে পুরে ফেলেছি আমাদের আগ্নেয়াস্ত্র। আমি ডায়েরি লেখা শুরু করলাম। কতক্ষণ বসে থাকতে হবে এইভাবে? কি আছে আমাদের কপালে? 12ই অক্টোবর, সন্ধ্যা 6টা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টোরের একটি গ্রহ থেকে আসা এই ইউএফওকে ঘিরে আমাদের যে লোমহর্ষক অভিজ্ঞতা হলো সেটা গুছিয়ে বলার চেষ্টা করি। প্রায় 1.5 ঘন্টা গোল ঘরে বসে থাকার পর আবার শুনতে পেলাম পরিচিত কণ্ঠস্বর। লিসেন জেন্টলম্যান, তোমরা আমাকে না দেখতে পেলেও আমি তোমাদের দেখতে পাচ্ছি। এই দৃষ্টি সাধারণ চোখের দৃষ্টি নয়। এই রকেটে বিশেষ বিশেষ পর্যবেক্ষণের জন্য বিশেষ বিশেষ যন্ত্র রয়েছে। সেই যন্ত্রের সাহায্যে দেখছি তোমাদের 3 জনের পকেটে আগ্নেয়াস্ত্র আছে। সে 3টি অস্ত্র পকেট থেকে বার করে তোমাদের সামনে দেয়ালের উপর দিকে যে গোল গর্তটি রয়েছে তার মধ্যে ফেলে দাও। তারপর বাকি কথা হবে। আমি কথা শুনেই অ্যানাহিলিনটা পকেট থেকে বার করেছি, কিন্তু ক্রোল ও সন্ডার্স দেখছি চুপচাপ বসেই আছে। আমি আজ্ঞা পালনের জন্য ইশারা করলাম তাদের দিকে, তবুও তারা নড়ে না। আই এম ওয়েটিং, বলে উঠল গমগমে কণ্ঠস্বর। আমি আবার ইশারা করলাম। তাতে সন্ডার্স চাপা গলায় অসহিষ্ণুভাবে বলল, একটা বুজরুককে অত ভয় পাবার কি আছে? দিস ইজ নো ইউএফও। ঘরের আবহাওয়ায় হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করছি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এইরকম হলো কেন? সন্ডার্স ও ক্রোলের হাত চলে গেছে তাদের বুকের উপর। কোমর থেকে দুমড়ে গেছে শরীর। নকুরবাবু হাঁসফাঁস করছেন। শেঙের জিভ বেরিয়ে গেছে। মুখ বেঁকে গেছে শ্বাসকষ্টে।
সর্বনাশ, শেষে কি এইভাবে? ফেলে দাও আগ্নেয়াস্ত্র, মূর্খের মতো জিদ করো না। তোমাদের মরণ বাঁচন এখন আমার হাতে। দিয়ে দিন, দিয়ে দিন, রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন নকুড়বাবু। আমি আগে উঠে অ্যানাহেলিনটা পকেট থেকে বার করে এগিয়ে গেছি। এবার সাহেব দুটিও কোনো রকমে উঠে এগিয়ে গিয়ে পকেট থেকে রিভলভার বার করে গর্তে ফেলে দিলেন। তারপর আমি ফেললাম আমার অ্যানাহেলিন। ঘরের আবহাওয়া তৎক্ষণাৎ আবার স্বাভাবিক হয়ে এলো। থ্যাংক ইউ। কিছুক্ষণ কথা নেই, আমরা আবার দম ফেলতে পারছি। আবার যে যার জায়গায় এসে বসেছি। এবার যেদিকে গোল গর্ত, সেদিকেরই গোল দরজাটা দুভাগ হয়ে দুপাশে সরে গেল। আর তার ফলে যে গোল গহ্বরের সৃষ্টি হল, তার মধ্যে দিয়ে ঘরে এসে যিনি ঢুকলেন তাকে দেখেছি 10 বছর আগে জেনিভার সেই স্টিমারে। ইটালির পদার্থবিজ্ঞানী ডক্টর রোডলফো কার্বোনি। সন্ডার্স ও ক্রোল দুজনে একে এককালে চিনত। দুজনের মুখ দিয়ে বেরিয়ে পড়ল বিস্ময়সূচক শব্দ। কার্বোনি এখন আরও বিবর্ণ, আরও কৃশ। তার মিশকালো চুলে পাক ধরেছে, কিন্তু তার দৃষ্টিতে তখন যে নৈরাশ্যের ভাব দেখেছিলাম, তার বদলে এখন দেখছি এক আশ্চর্য দীপ্তি, যেন সে এক অতুল শক্তি ও আত্মপ্রত্যয়ের অধিকারী। কাউকে সে তোয়াক্কা করে না। ওয়েল জেন্টলম্যান, দরজার মুখে দাঁড়িয়ে শুরু করল কার্বোনি। প্রথমে বলে রাখে যে আমার সঙ্গে অস্ত্র আছে, কাজে আমার গায়ে হাত তুলতে এসো না। আমি সন্ডার্সের দিকে দেখছিলাম, কারণ আমি জানি সে রকচটা মানুষ। এর আগে বার কয়েক তার মাথা গরম হতে দেখেছি। এখন সে দাঁতে দাঁত চেপে রয়েছে। হাত তোলার নিষেধটা মানতে তার খুব কষ্ট হচ্ছে। এবার আমি কার্বোনিকে একটা প্রশ্ন না করে পারলাম না। এই রকেটের মালিক কি তুমি? আপাতত আমি। আপাতত মানে আগে কে ছিল? যাদের সঙ্গে আমি আজ 15 বছর ধরে যোগাযোগ করে আসছি তারা। একালে তুমিও করেছিলে। আলফা সেন্টরির একটি গ্রহের প্রাণী। তারা যে আসছে সে কথা তারা আমাকে জানিয়েছিল। আমি তাদের জন্য প্রস্তুত ছিলাম। কি ভাষায় ভাবের আদান প্রদান হচ্ছিল তোমাদের মধ্যে? প্রথমে গাণিতিক ভাষায়, পরে মুদ্রার সাহায্যে। ইচ্ছা ছিল ইংরেজি অথবা ইটালিয়ানটা শিখিয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কেন? এখানে আসার কদিন পরেই তারা অসুখে পড়ে। অসুখ? হ্যাঁ, ফ্লু। পৃথিবীর ভাইরাসের হাত থেকে তারা রেহাই পায়নি। 3 জন ছিল, 3 জনই মারা যায়। অবশ্য আমার কাছে ওষুধ ছিল, কিন্তু সেই ওষুধ আমি কাজে লাগাইনি। কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। কারণ তাদের বাঁচতে দেবার কোনো কারণ খুঁজে পাইনি। তারা ছিল মূর্খ। মূর্খ? টেকনোলজির দিক দিয়ে নয়, সেদিক দিয়ে তারা পৃথিবীর মানুষের চেয়ে অনেক বেশি অগ্রসর। কিন্তু তারা এসেছিল মানুষের বন্ধু হিসেবে, মানুষের উপকার করতে। আমি তাদের মনোভাবের সমর্থন করতে পারিনি। অবশ্যই তারা কিছু করতে পারার আগেই তাদের মৃত্যু হয়। তাকলা মাকানের বালির নিচে 3 জনেরই সমাধির ব্যবস্থা করি আমি। মৃত্যুর আগে এই রকেটটা চালানোর প্রক্রিয়া তারা আমাকে শিখিয়ে দিয়েছিল। জলের মতো সোজা, সমস্তই কম্পিউটারের সাহায্যে চলে, শুধু বোতাম টেপার ব্যাপার। একটা রোবটও আছে, তবে সেটা এখন নিষ্ক্রিয়। তাকে কি করে চালাতে হয় জানি না, আর সেটা প্রয়োজনও নেই, কারণ আমি এখন সর্বে সর্বা। রকেটের যন্ত্রপাতিগুলো একবার দেখতে পারি কি? আমি প্রশ্ন করলাম। বুঝতেই পারছো, বৈজ্ঞানিক হিসেবে আমাদের একটা স্বাভাবিক কৌতূহল আছে। এসো আমার সঙ্গে। আমরা 5 জনই গোল দরজা দিয়ে পাশের ঘরে ঢুকলাম। ঘরটা প্রকাণ্ড, তালে তালে আঘাতের একটা শব্দ পাশের ঘর থেকেই পাচ্ছিলাম। এ ঘরে এসে সেটা আরও স্পষ্ট হলো। দূর থেকে জয় ঢাক পেটার শব্দ যেরকম হয়, কতটা সেই রকম। যেদিক দিয়ে ঢুকলাম তার বিপরীত দিকে একটা বেশ বড় স্বচ্ছ জানালা রয়েছে। বুঝলাম এটাই সামনের দিক।
জানালার দুদিকে রয়েছে ইনস্ট্রুমেন্ট প্যানেল, তাতে সারি সারি সুইচ বা বোতাম রয়েছে, যার পাশে পাশে বিভিন্ন রকম জ্যামিতিক নকশা থেকে বোঝা যায় কোনটার কী ব্যবহার। ঘরের ডান কোণে স্বচ্ছ উপাদানে তৈরি একটি মস্তকহীন মূর্তি রয়েছে। সেটাই যে রোবট তাতে সন্দেহ নেই। রোবটের দুপাশে ঝোলা দুটি হাতে 6টা করে আঙুল। চোখের বদলে বুকের কাছে রয়েছে একটা হলুদ লেন্স। এছাড়া ঘরে আর বিশেষ কিছু নেই। সমস্ত রকেটটার মধ্যে একটা অনাড়ম্বর সাদাসিধে ভাব বিশেষভাবে লক্ষণীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রকেট কার্বনিক কিভাবে ব্যবহার করতে চায়? ঘরে ফিরে এসে প্রশ্নটা তাকে করলাম। কার্বনিক কথাটার উত্তর দিল একটা ক্রূর হাসি হেসে। আপাতত পৃথিবীতে কিছু কাজ আছে, সেগুলো সেরে পাড়ি দেব মহাকাশে। পৃথিবীর মাধ্যাকর্ষণের গণ্ডি পেরিয়ে গেলে রকেট চলবে আলোক তরঙ্গের গতিতে, অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল। যে গ্রহ থেকে এই রকেট এসেছে সেখানে পৌঁছতে লাগবে 10 বছর। তারপর তারপর আর কি? পৃথিবীর উপর তো কোনো আকর্ষণ নেই আমার, মৃত্যু ভয়ও নেই। 2বার এর আগে আত্মহত্যার চেষ্টা করেছি। পৃথিবীর মায়া অনেকদিন আগেই কাটিয়েছি। কাজেই যাত্রাপথেও যদি আমার মৃত্যু ঘটে তাহলেও কোনো খেদ নেই। পৃথিবীতে যে কাজের কথা বলছো সেটা কি? তার একটা কাজ তোমাদের আজকেই করে দেখিয়ে দিচ্ছি। তোমরা জায়গায় বসো, আমি রকেটটা চালু করে দেই। আমরা বসলাম। কার্বনি পাশের ঘরে গিয়ে আবার গোল দরজাটা বন্ধ করে দিল। আধ মিনিটের মধ্যে আমরা শূন্যে উঠতে শুরু করলাম। চাঁদের আলোয় দেখলাম হু হু করে তাকলামাকান মরুভূমি ও তিয়ানশান পর্বতশ্রেণীর ব্যাপ্তি বেড়ে গেছে। আর তারপর তাদের পিছনে ফেলে দিয়ে আমরা চললাম পশ্চিম দিকে। রকেটের গতি আন্দাজ করা সহজ নয়, কিন্তু এত উপর থেকে যখন দেখছি পৃথিবীর মাটি দ্রুত সরে যাচ্ছে নিচ দিয়ে, তখন গতি যে সাধারণ জেট প্লেনের চেয়ে অনেক বেশি তাতে সন্দেহ নেই। ঘড়িতে বেজেছে 9:30। 9:45টার মধ্যে রকেট এত উঁচুতে উঠে পড়ল যে পৃথিবীর কোন অংশ দিয়ে চলেছি আমরা সেটা বোঝার আর কোনো উপায় রইল না। অন্যদের কথা জানি না, একভাবে একটানা উড়ে চলার জন্য আমার একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হঠাৎ কানে তালা লাগার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমরা নামতে শুরু করেছি। মিনিট খানেকের মধ্যেই মেঘের আবরণ ভেদ করে দেখতে পেলাম আমরা বরফের পাহাড়ের উপর দিয়ে উড়ে চলেছি। কোথাকার পর্বতশ্রেণী এটা? আমার মনের প্রশ্নের জবাব এলো দেওয়ালের গোল গর্তটার ভেতর দিয়ে। নিচে যে বরফ দেখছ সেটা আল্পসের। কোথায় যাচ্ছ আমাদের নিয়ে? অসহিষ্ণুভাবে প্রশ্ন করল ক্রোল। উত্তর এলো, আমার দেশে। ইটালি? আর কোনো কথা নেই। পাহাড় পেরিয়ে রকেট ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। শহরের আলো দেখা যাচ্ছে নিচে। ইতস্তত ছড়িয়ে দেওয়া আলোকবিন্দুর সমষ্টি জানিয়ে দিচ্ছে শহরের অবস্থিতি। একটা আলোর ঝাঁক মিলিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে আরেকটা আলোর ঝাঁক এসে পড়ছে। এবার রকেটের গতি কমল, আর সেই সঙ্গে মাটির দূরত্ব কমে এলো। একটা প্রকাণ্ড শহরের দিকে এগিয়ে চলেছি আমরা। শহরের পশ্চিমে জলাশয়। ভূমধ্যসাগর কি? রোম! চেঁচিয়ে উঠল সন্ডার্স। ওই যে কলোসিয়াম! হ্যাঁ, এখন স্পষ্টই চিনতে পারছি রোম শহরকে। আমরা 5 জনেই এখন জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছি। এবার শোনা গেল কার্বনের উদাত্ত কণ্ঠস্বর। শোনো, পৃথিবীর তথাকথিত সভ্য মানুষ আমার কি সর্বনাশ করেছিল শোনো। আমার নকশায় তৈরি টুরিনের স্টেডিয়াম কয়েকজন ঈর্ষাপরায়ণ আর্কিটেক্টের ষড়যন্ত্রের ফলে ধ্বংস হয়ে যায়। দোষটা পড়েছিল আমার ঘাড়ে। আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে গিয়েছিল তার ফলে। সেই অপমানের প্রতিশোধ নেবার সুযোগ আমাকে করে দিয়েছে এই ভিন গ্রহের রকেট। কিভাবে সেই সুযোগের সদ্ব্যবহার করছি সেটা আজ তোমরা চোখের সামনে দেখতে পাবে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। পার্থেনন, এইফেল টাওয়ার, আঙ্কর ওয়াট, এসব ধ্বংসের জন্য তাহলে কার্বনই দায়ী?
কিন্তু আজ সে কি ধ্বংস করতে চলেছে? সেটার উত্তর পেয়ে গেলাম কয়েক সেকেন্ডের মধ্যেই। রকেট এসে পড়েছে বিশ্ববিখ্যাত সেন্ট পিটার্স গির্জার উপরে, স্থপতি মাইকেল অ্যাঞ্জেলোর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। মাই গড, ডু সামথিং! চেঁচিয়ে উঠল সন্ডার্স। ক্রোল জার্মান ভাষায় গাল দিতে শুরু করেছে উন্মাদের উদ্দেশ্যে। সেংমুহমান, নকুরবাবুর অলৌকিক ক্ষমতা আজ স্তব্ধ। আমি শেষ চেষ্টায় চেঁচিয়ে প্রশ্ন করলাম, মানুষের শ্রেষ্ঠ কীর্তিগুলোকে সম্মান করতে জানো না তুমি? তুমি এতই নীচ, এতই হীন। কোন কীর্তির কথা বলছো তুমি? বিজ্ঞানের কীর্তি ছাড়া আর কোনো কীর্তিতে বিশ্বাস করি না আমি। কিন্তু তুমি যে বললে মানুষের বন্ধু হিসেবে এসেছিল এ ভিন গ্রহের প্রাণীরা, তবে তাদের রকেট এমন ভয়ঙ্কর অস্ত্র থাকবে কেন? একটা অট্টহাস্য শোনা গেল পাশের ঘর থেকে। এরা কি আর সেই উদ্দেশ্যেই অস্ত্র লাগিয়েছিল রকেটে? মহাকাশে অ্যাস্টেরয়েডের সামনে পড়লে যাতে সেগুলোকে চূর্ণ করে রকেট পথ করে নিতে পারে, তাই এই অস্ত্র। আমি শুধু এটাকে একটু অন্যভাবে কাজে লাগাচ্ছি। রকেটের মুখ ঘুরল সেন্ট পিটার্স গির্জার দিকে। রশ্মি আমার চোখেও দেখতে পেলাম না, শুধু দেখলাম জ্যোৎস্না ধৌত গির্জার হঠাৎ সহস্র খণ্ডে ভেঙে ছড়িয়ে পড়ল সেন্ট পিটার্সের চাতালের উপর। ক্রোল রাগে কাঁপছে, তাই তার কথাগুলো বেরোলো একটু অসংলগ্নভাবে। তুমি কি জানো যে এই রকেটকে ঠিক ওইভাবে চূর্ণ করার মতো অস্ত্র আছে মানুষের হাতে? উত্তরে আবার সে উন্মাদ হাসি। সেই রকম অস্ত্র এই রকেটে প্রয়োগ করলে কি হবে তুমি জানো না? তোমাদের কেন এখানে আসতে দিয়েছি জানো না? তোমাদের সঙ্গের ওই চীন আর ভারতীয় ভদ্রলোকটির কথা জানি না, কিন্তু পৃথিবীর ৩ জন সেরা বৈজ্ঞানিক আছে এখানে জানলে কি আর সেই রকেট ধ্বংস করার কোনো প্রশ্ন ওঠে? তাহলে যে তোমরাও শেষ হয়ে যাবে। কার্বনি যে মোক্ষম শয়তানি চাল চেলেছে সেটা স্বীকার না করে উপায় নেই। ক্রোল, সন্ডার্স দুজনেরই যে শির দ্বারা ভেঙে দিয়েছে কার্বনির কথা, সেটা তাদের মুখ দেখেই বুঝতে পারছি। ইতিমধ্যে রকেট তার ধ্বংসের কাজ শেষ করে আবার উপরে উঠতে শুরু করেছে। তার মুখ ঘুরেছে উল্টো দিকে। এবার শঙ্কুকে একটা কথা বলতে চাই, বলল কার্বনি। এবারে তোমারই দেশের দিকে যাবে আমার রকেট। ভারতের সবচেয়ে গর্বের বস্তু কোনটি জিজ্ঞেস করলে তোমাদের 80% লোকই এক উত্তর দেবে। সেটা যে কি সেটা আশা করেই তোমাকে বলে দিতে হবে না। প্রতি বছর সারা পৃথিবী থেকে হাজার হাজার লোক সে জিনিসটি দেখতে যায় তোমাদের দেশে। তাজমহল? কার্বনি কি তাজমহলের কথা বলছে? সে কি শাহজাহানের অতুল কীর্তি ধ্বংস করতে চলেছে? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। গলা তোলার অভ্যাস আমার নেই, কিন্তু এবারে তুলতেই হলো। তোমার ধ্বংসের কি শেষ নেই কার্বনি? যে পৃথিবীর মাটিতে মানুষ হয়েছ, তার শ্রেষ্ঠ কীর্তিগুলোর প্রতি তোমার কি একটু মমতা নেই? শিল্পের প্রতি কি তোমার কোনো মমতা নেই? শিল্পের কি কোনো মূল্য নেই তোমার কাছে? শুধু আমার কাছে কেন শঙ্কু? শিল্পের কোনো মূল্যই নেই, কারোর কাছেই থাকার কথা নয়। মানুষের কোনো উপকারে আসে শিল্প? তাজমহল রইল কি গেল, তাতে কার কি এসে যায়? সেন্ট পিটার্সের কি মূল্য? পার্থেননের কি মূল্য? অতীতকে আঁকড়ে ধরে থাকার কি মূল্য বলো? হে অমানুষের সঙ্গে কি তর্ক করব? অথচ লোকটা না বুঝলেও যে কি সাংঘাতিক ব্যাপার হতে চলেছে সে তো বুঝতেই পারছি। তিলুবাবু? নকুরচন্দ্রের দিকে এতক্ষণ দৃষ্টি দেয়নি, কারণ মনের অবস্থা সেরকম ছিল না। এবার চেয়ে দেখি তাকে ভারী নিস্তেজ মনে হচ্ছে। কি হলো জিজ্ঞেস করলাম ভদ্রলোককে। ওই ওষুধটা আরেক ডোজ দেবেন কি? জ্বর জ্বর লাগছে নাকি? না। তবে? মাথা খেলছে না। ওষুধ আমার সঙ্গেই ছিল। দিয়ে দিলাম ভদ্রলোককে আরেক ডোজ সেরিপ্রোল্যান্ড। কিন্তু এই অবস্থায় ইনি আর কি করতে পারেন? ভদ্রলোক ঢোক গিলে একটা আহ শব্দ করে চোখ বুঝলেন। রকেট চলেছে পূবে। দ্বাদশীর চাঁদ এখন ঠিক মাথার উপরে আমাদের। ঘড়িতে বলছে 1:45।
ক্রোল ও সন্ডার্স দুজনেই নির্বাক। চোখের সামনে সেন্ট পিটার্স ধ্বংস হতে দেখে তাদের মনের অবস্থা যে কী হয়েছে সে তো বুঝতেই পারছি। সিং বিড়বিড় করে চলেছে, পিকিংয়ের ইম্পেরিয়াল প্যালেসকে আমরা এতদিন যত্ন করে জিইয়ে রেখেছি, তার মধ্যে যে চীনের কত শিল্পকীর্তি রয়েছে তার হিসেব নেই, সেটাও যদি যায়। 2:30 পর্যন্ত মাথা হেট করে বসে কেটে গেল। চোখের সামনে নৃশংস ব্যাপার ঘটে চলেছে, অথচ আমরা 5 জন পুরুষ শক্তিহীন, মুখ বুজে সব সহ্য করতে হচ্ছে। এটা যে কত পীড়াদায়ক সেটা আমি লিখে বোঝাতে পারবো না। রকেট আবার নামতে শুরু করেছে। ক্রমে চাঁদের আলোয় ভারতবর্ষের গাছপালা, নদী, পাহাড় চোখে এলো জানালার মধ্যে দিয়ে। জানি এক মর্মান্তিক দৃশ্য দেখতে হবে, তাও কেন জানি চোখ সরছে না। হয়তো তাজমহলকে শেষ দেখার ইচ্ছেতেই। ওদিকের ঘর থেকে গুনগুন করে গানের শব্দ পাচ্ছি। কি অমানুষ, কি অমানুষ। এবার গান থেমে গিয়ে কথা এলো। তাজমহল দেখিনি কখনো, জানো শঙ্কু? শুধু জানি আগ্রার ল্যাটিচিউড ও লঙ্গিচিউড, ওটুকু জানলেই হবে। বাকি কাজ করবে কম্পিউটার। ঠিক জায়গায় এনে ফেলবে রকেটকে। বিজ্ঞানের কি মহিমা ভেবে দেখো। আবার গান। এবার রকেট দ্রুত নামতে শুরু করেছে। নিচের দৃশ্য স্পষ্ট হয়ে আসছে। ক্রোল, সন্ডার্স, শেং সকলেই জানালার কাছে এসে দাঁড়িয়েছে। আমার বুকের ভেতর থেকে একটা আবেগ উঠে এসে গলার কাছটায় জমা হয়েছে। আমি জানি তাজমহলকে চোখের সামনে নিশ্চিহ্ন হতে দেখলে আমি চোখের জল রাখতে পারবো না। এর চেয়ে বোধহয় মৃত্যু শ্রেয় ছিল। ওই যে শহরের আলো, তবে ইটালির শহরের আলোর মতো অত উজ্জ্বল নয়। ওই যে যমুনা, চাঁদের আলোয় খাপ খোলা তলোয়ারের মতো চিকচিক করছে। আর ওই যে তাজমহল, এখনো দূরে, তবে রকেট দ্রুত নেমে যাচ্ছে তার দিকে। সে এসে দাঁড়িয়েছে আমার পাশে। সে অস্ফুট স্বরে 2 বার বলল, বিউটিফুল, বিউটিফুল। সে বই পড়েছে তাজের কথা, ছবি দেখেছে, সামনে থেকে দেখেনি কখনো। কিন্তু কিরকম হলো? পাশের ঘরে গান থেমে গেছে। আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠেছে। কোথায় গেল তাজমহল? এই ছিল, এই নেই, এ কি ভেলকি? আর কোথায় বা গেল শহরের আলো? একমাত্র যমুনাই ঠিক রয়েছে। চাঁদের আলোও আছে, আর সব বদলে গেছে চোখের সামনে। তাজমহলের জায়গায় দেখা যাচ্ছে হাজার কম্পমান অগ্নিশিখা। রকেট নেমে চলেছে সেই দিকে। এখন স্পষ্ট দেখতে পাচ্ছি চাঁদের আলোয় আর মশালের আলোয় পিঁপড়ের মতো হাজার হাজার লোক কি যেন করছে। তাদের আশেপাশে ছড়িয়ে আছে অজস্র সাদা পাথরের খণ্ড। এবার হঠাৎ খুলে গেল গোল দরজাটা, আর দৃষ্টি বিস্ফারিত করে হুমড়ি খেয়ে আমাদের ঘরে এসে ঢুকল রোডলফো কার্বনি। কি হলো? কোথায় গেল তাজমহল? চোখের সামনে দেখলাম চাঁদের আলোয়, তারপর হঠাৎ কোথায় গেল? আমি আর চোখে নকুড়চন্দ্রের দিকে দেখলাম। তিনি এখন ধ্যানস্থ। তারপর কার্বনের দিকে ফিরে বললাম, তোমার আশ্চর্য রকেট আমাদের এক বিগত যুগে নিয়ে এসেছে। তাজমহল থাকবে কোথায়? তাজমহল তো সবে তৈরি শুরু হয়েছে। দেখছো না, হাজার হাজার লোক মশালের আলোয় শ্বেতপাথর নিয়ে কাজ করছে। যে জিনিস নেই তাকে তুমি ধ্বংস করবে কি করে কার্বনি? ননসেন্স, চেঁচিয়ে উঠল কার্বনি। ননসেন্স, নিশ্চয়ই আমার রকেটের যন্ত্রপাতিতে কোনো গণ্ডগোল হয়েছে। সে পাগলের মতো গিয়ে আবার ঢুকল কন্ট্রোল রুমে। দেখলাম এবার তার পিছনে দরজাটা বন্ধ হলো না। আমি এগিয়ে গেলাম খোলা দরজাটার দিকে। কার্বনিকে আর বিশ্বাস নেই। সে যে এই অবস্থায় কি করতে পারে আর কি করে বসবে তার ঠিক নেই। আমার পিছন পিছন ক্রোল ও সন্ডার্সও এসে ঢুকল ঘরে। কার্বনি প্যানেলের বোতামগুলো একটার পর একটা টিপে চলেছে, আর সেই সঙ্গে রকেট অত্যন্ত বিপজ্জনকভাবে টলতে আরম্ভ করেছে। আমি ক্রোল ও সন্ডার্সের দিকে ইশারা করতেই
তারা দুজনে একসঙ্গে কার্বনের উপর ঝাঁপিয়ে পড়ে দুদিক থেকে তার 2 হাত ধরে টেনে তাকে প্যানেল থেকে পিছিয়ে আনল। আমি প্যানেলটা খুব মন দিয়ে দেখে বুঝতে পারলাম সাংকেতিক ছবিগুলো চেনা মোটেই কঠিন নয়। আমরাও ওই জাতীয় জ্যামিতিক সংকেত ব্যবহার করে থাকি। একটা বোতামের পাশে ওপর দিকে মুখ করা তীরচিহ্ন দেখে বুঝলাম ওটা টিপলে রকেট উপরের দিকে উঠবে। সেটা টিপতেই রকেট এক ঝটকায় উপরের দিকে উঠতে শুরু করল। এদিকে কার্বনের রোগা হলে কি হবে? উন্মাদ অবস্থা তার শরীরে প্রচণ্ড শক্তির সঞ্চার করেছে। ক্রোল ও সন্ডার্সকে এক মোক্ষম ঝটকায় দুদিকে সরিয়ে দিয়ে সে টাল সামলাতে না পেরে কন্ট্রোল প্যানেলের উপর হুমড়ি খেয়ে পড়ল। তার ফলে ডান হাতটা গিয়ে পড়ল বিশেষ একটা হলুদ সুইচের উপর। ক্রোল ও সন্ডার্স মেঝে থেকে উঠে আবার এগিয়ে গিয়েছিল কার্বনের দিকে, কিন্তু আমি তাদের ইশারা করে বারণ করলাম, কারণ হলুদ সুইচে হাত পড়ার ফলে রোবট সক্রিয় হয়ে এগিয়ে গেছে কার্বনের দিকে। তার বুকের হলদে আলো জ্বলে ওঠায় সমস্ত ঘর এখন আলোকিত। রোবটের দুটো হাত একসঙ্গে এগিয়ে গিয়ে জাপটে ধরে ফেলল কার্বনীকে। তারপর সেই আলিঙ্গন দেখতে দেখতে এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে কার্বনের অবস্থা ধৃতরাষ্ট্রের আলিঙ্গনে লৌহ ভীমের মতো। 8 মিনিটের মধ্যেই কার্বনের চোখ ঠিকরে বেরিয়ে আসা নিষ্প্রাণ দেহ আলিঙ্গন মুক্ত হয়ে কন্ট্রোল রুমের মেঝেতে লুটিয়ে পড়ল। বুঝলাম এই রোবটের শেখা বিদ্যের মধ্যে একটা হল রকেটকে যে বিপন্ন করে এমন প্রাণের সংহার সাধন। কার্বনীকে ছেড়ে রোবট এখন গেছে কন্ট্রোল প্যানেলের দিকে। তার স্বচ্ছ আঙুলগুলো এখন সে স্বচ্ছন্দে চালনা করছে বোতামগুলোর উপর। রকেটের দোলানি থেমে গেছে। আমি নিজে সরে এসেছি প্যানেলের সামনে থেকে। জানালা দিয়ে দৃশ্য দেখে বুঝলাম রকেট এখন উড়ে চলেছে তুষারাবৃত হিমালয়ের উত্তর দিকে। আমরা তিনজনেই আমাদের আগ্নেয়াস্ত্রগুলো মেঝে থেকে তুলে নিয়ে গোল ঘরে ফিরে এলাম। নকুরচন্দ্র এখন প্রসন্নভাবে ও সুস্থ শরীরে টুলের উপর বসা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় পেয়েছিলে তাজমহল তৈরির বর্ণনা? তাভের্নিয়ারের বই কি? ঠিক বলেছেন স্যার, ঘোষাল সাহেবের বাড়িতে ছিল ওই ফরাসি সাহেবের লেখা 2 ভলিউম বই। 2 ঘন্টার মধ্যে আমরা হিমালয় অতিক্রম করে সিংকিয়াংয়ে এসে পড়লাম। তারপর ঠিক ভোর 5টায় তাকলামাকানের উত্তর প্রান্তে যেখান থেকে উড়েছিল রকেট, ঠিক সেখানেই এসে নামলাম। নিখুঁতভাবে রকেট চালনার কাজ শেষ করে রোবট কন্ট্রোল রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ালো আমাদের গোল ঘরে। ততক্ষণে সামনের দরজা খুলে গিয়ে সিঁড়ি নেমে গেছে নিচে। রোবট দরজা থেকে কিছুটা পিছনে দাঁড়িয়ে তার ডান হাতটা বাড়িয়ে দিল সেই দিকে, অর্থাৎ তোমরা এবার এসো। আমরা 5 জনে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে এলাম বাইরের ভোরের শীতে। ক্যাম্পের দিকে এগিয়ে যেতে যেতে পিছন ফিরে দেখলাম সিঁড়ি উপরে উঠে গিয়ে রকেটের দরজা বন্ধ হয়ে গেছে। পূবের আকাশে তখন গোলাপের আভা দেখা দিয়েছে। রকেটের বাইরে থেকেও সেই দপদপ শব্দটা কেন শুনতে পাচ্ছি সেটা বুঝতে পারছিলাম না। এবার সেই শব্দটা হঠাৎ বেড়ে গেল। চলে আসুন, চলে আসুন, রকেট উড়বে। নকুরচন্দ্রের সতর্ক বাণী শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে পাথরের ঢিবির পিছনে আশ্রয় নিলাম। আর সেখান থেকেই দেখলাম রকেট তার নিচের মাটি তোলপাড় করে দিয়ে ধুলো বালিতে সবেমাত্র ওঠা সূর্যকে ঢেকে দিয়ে প্রচণ্ড বেগে উপরের দিকে উঠে 5 সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমরা ঢিবির পেছন থেকে বেরিয়ে এগিয়ে গেলাম যেখানে রকেটটা ছিল সেই দিকে। একটা জিনিস দেখে মনে একটা সন্দেহ জেগেছিল। সেংয়ের উল্লাসে সেটা বিশ্বাসে পরিণত হল। এগিয়ে গিয়ে দেখি ইউএফওর দাপটে তাকলামাকানের মাটিতে একটা প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়েছে। আর সেই গর্তের মধ্যে দেখা যাচ্ছে পাথরের গায়ে কারুকাজ করা এক সুপ্রাচীন সৌধের উপরের অংশ। এটাই যে 8ম শতাব্দী সে বৌদ্ধবিহার, সে সম্বন্ধে সেংয়ের মনেও বোধহয় আর কোনো সন্দেহ নেই।